40 বছর পর বাংলাদেশের একজন নাম জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি হিসেবে উঠছে, ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই নির্বাচন যতটা দেখতে গৌরবের, বিশ্লেষকদের একটি বড় অংশ এখন একটাই প্রশ্ন করছেন, এতটাই সহজ ছিল কি ব্যাপারটা, নাকি এর পেছনে আছে অনেক বড়, অনেক গভীর এক কৌশলগত খেলা। কারণ যে ম্যানহাটনের সেই ভবনে খলিলুর রহমান সভাপতির চেয়ারে বসছেন, সেই ভবনের সিঁড়ি বেয়ে উঠতেই এবার শোনা যাচ্ছে এক নতুন রুদ্ধশ্বাস। আর সেই রুদ্ধশ্বাসের মূলে রয়েছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪১তম অধিবেশনের পর দীর্ঘ ৪ দশক ধরে কোনো বাংলাদেশি এই পদে পৌঁছাতে পারেননি। এটা অবশ্যই বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়। কিন্তু এখানেই বিষয়টা জটিল হয়ে যায়। খলিলুর রহমান যে সভাপতি হয়েছেন সেটা একটা আলংকারিক পদ, আসল ক্ষমতা এখানে না। আসল খেলা শুরু হবে তখনই যখন খলিলুর রহমান তার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া ৮০তম এবং ৮১তম অধিবেশনে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের হাতুড়ি চালাবেন। আর সেই মহাসচিব নির্বাচনের বিষয়টাই এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি চর্চিত। বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। আর নতুন মহাসচিবের জন্য আনুষ্ঠানিকভাবে যখন প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তখন সেই প্রক্রিয়াটার শেষ পর্যায়ে দাঁড় করাবেন খলিলুর রহমান। এবং ঠিক এই জায়গাটাই বিশ্লেষকদের আলোচনায় এসেছে। মূল প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি মহাসচিব হতে চাচ্ছেন? সরাসরি উত্তর, এখনও কিছু নিশ্চিত না। কিন্তু কিছু বিষয় আছে যা যাচাইয়ের বাইরেও আলোচনা রয়েছে। প্রথমত, খলিলুর রহমানের সভাপতি নির্বাচন কিভাবে এত সহজে হলো? জাতিসংঘে আঞ্চলিক রোটেশন নীতি আছে। সাম্প্রতিক সময়ে এশিয়া থেকে বান কি মুন মহাসচিব ছিলেন, ইউরোপ থেকে গুতেরেস। তাহলে লক্ষ্যযোগ্য পরিবর্তন অঞ্চল হওয়া উচিত আফ্রিকা বা লাতিন আমেরিকা। কিন্তু বাংলাদেশ সেই দুই অঞ্চলের দেশও না। তাহলে কিভাবে এই নির্বাচন এত মসৃণ হলো? বিশ্লেষকরা ধারণা করছেন এর পেছনে কারা কাজ করেছে, কেন করেছে এবং কেন এখন, এই ৩টি প্রশ্নের উত্তরই ছবিটা ধরে দেবে। কিন্তু এখানেই আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ইউনূসের নাম কিভাবে এসেছে আলোচনায়? খলিলুর রহমানের সভাপতি নির্বাচনের পর থেকেই আনুষ্ঠানিকভাবে একটি নাম ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক ঘরনায়, ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নামটি কেন গুরুত্বপূর্ণ তা দেখলে অনেক কিছুই বোঝা যায়। ইউনূস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি গ্রামীণ ব্যাংকিংয়ের দরিদ্র বিমোচন বিষয়ে দীর্ঘ দশকের কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পশ্চিমা বিশ্ব, আন্তর্জাতিক এলিট মহল এবং বৈশ্বিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে তার গ্রহণযোগ্যতা প্রায় সর্বসম্মত মাত্রায় পৌঁছেছে। কিন্তু জাতিসংঘের মহাসচিব হওয়া শুধু গ্রহণযোগ্যতার বিষয় না, এটা সম্পূর্ণ ভিন্ন একটা খেলা। জাতিসংঘের মহাসচিব নির্বাচনের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের সমর্থন দরকার: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এবং কোনো একটি দেশ যদি ভেটো করে, তাহলে সেই প্রার্থী মহাসচিব হতে পারবেন না। এখন চিন্তা করুন, ইউনূসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকার সম্ভাবনা বেশি। তিনি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, পশ্চিমা দেশ এবং নোবেল কমিউনিটির কাছে পরিচিত এবং সম্মানিত। কিন্তু চীন বা রাশিয়া, এই দুই দেশকে ইউনূসকে মেনে নেবে? এটাই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন জটিল সমীকরণ। বেল্ট অ্যান্ড রোড, চট্টগ্রাম বন্দর, ঋণ নির্ভরতা, এই সবের মধ্যেই ইউনূসের পশ্চিমা বান্ধব প্রতিমূর্তি কি চীনকে সন্তুষ্ট করবে? সন্দেহের চেয়ে উদ্বেগই বেশি। আর রাশিয়ার ক্ষেত্রেও প্রশ্ন আছে। রাশিয়া সাম্প্রতিক সময়ে জাতিসংঘে মার্কিন প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। ইউনূস যদি মার্কিন সমর্থিত প্রার্থী হিসেবে দেখা যায়, তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে? আর এখানেই খলিলুর রহমানের সভাপতিত্বের গুরুত্ব দাঁড়িয়ে যায়। খলিলুর রহমানের ভূমিকা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের কাছে একটি বিশেষ ক্ষমতা থাকবে। মহাসচিব নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া তিনি পরিচালনা করবেন। আলোচনা থেকে শুরু করে ভোট পর্যন্ত সবকিছুর শেষ হাতুড়ি তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, খলিলুর রহমান কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, নাকি তিনি একটি নির্দিষ্ট কৌশলগত পরিকল্পনার অংশ? বিশ্লেষকদের একটি অংশ যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সেটা অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, খলিলুর রহমানের সভাপতি নির্বাচন এবং ইউনূসের মহাসচিব প্রার্থিতার প্রচার, এই দুটি ঘটনাকে আলাদা করে দেখাই ভুল। এগুলো একই মাস্টার প্ল্যানের দুটো ধাপ হতে পারে। কিন্তু এই ধারণাটা যাচাই করতে হলে কয়েকটা বিষয় ঘেঁটে দেখতে হবে। বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের অবস্থান, এটা কোনো নতুন বিষয় না। দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলে আসছেন, বাংলাদেশের এই অবস্থান যে কোনো বড় শক্তির কৌশলগত হিসাবেই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা দরকার, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরে স্থিতিশীল। চট্টগ্রাম বন্দর, পদ্মা সেতু, ঋণ ও বিনিয়োগ, চীনের উপস্থিতি বাংলাদেশে যথেষ্ট। এদিকে যুক্তরাষ্ট্রের দিক থেকেও বাংলাদেশকে ঘিরে ইন্দো প্যাসিফিক কৌশলের আলোচনা বেড়েছে। এখন একটি সরাসরি সামরিক হুমকি বা নিষেধাজ্ঞার চেয়ে অনেক বেশি কার্যকর কৌশল কি?
সেটা হলো সেই দেশের নেতাদের আন্তর্জাতিক বড় পদ এবং পুরস্কারের মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ পূরণ করা। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে খলিলুর রহমানের সভাপতি নির্বাচন এবং ইউনূসের নামের প্রচার দুটো ঘটনাই একটি বড় চিত্রের অংশ হিসেবে দেখা যায়। তবে এই ধারণা নিয়েও বিতর্ক রয়েছে। যদি কোনোভাবে ইউনূস জাতিসংঘের মহাসচিব হন, তাহলে তাকে মোকাবেলা করতে হবে একটি ভয়ঙ্কর বাস্তবতা। সেটা হলো জাতিসংঘের মহাসচিব কখনোই সম্পূর্ণ স্বাধীন হতে পারে না। কারণ প্রতিটি মহাসচিবের মেয়াদে দেখা গেছে নিরাপত্তা পরিষদের পরাশক্তিরা তাদের স্বার্থের কথা রাখতে মহাসচিবের উপর চাপ সৃষ্টি করে। গুতেরেস হোক বা বান কি মুন, সবাই এই চাপের মধ্য দিয়ে গেছেন। ইউনূস যদি হন, তিনিও বাদ হবেন না, বরং সমস্যাটা অনেক বেশি গভীর হবে। কারণ ইউনূসের ক্ষেত্রে একটি বিশেষ ঝুঁকি আছে। তিনি যে মহলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, পশ্চিমা দেশ, নোবেল কমিউনিটি, এই মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে তিনি কি সত্যি গৃহীত হবেন এবং সেই গ্রহণযোগ্যতার মূল্য কতটুকু দিতে হবে? অনেক বিশ্লেষক মনে করেন ইউনূসকে জাতিসংঘের মহাসচিব বানানো হলে বা বাংলাদেশের গৌরবের বিষয় হবে না, বরং পরাশক্তির একটি সুগভীর দীর্ঘমেয়াদী ফল। এই মূল্যায়ন কতটা সঠিক সেটা বিতর্কের বিষয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই আলোচনা এখন আর থেমে থাকবে না। জাতিসংঘের মহাসচিব নির্বাচনে সবচেয়ে বড় অস্ত্র হলো ভেটো। 5টি স্থায়ী সদস্যের যে কোনো একটি দেশ যদি ভেটো ক্ষমতা ব্যবহার করে, তাহলে সে প্রার্থী বাদ পড়বেন। ইউনূসের ক্ষেত্রে চীনের অবস্থান সবচেয়ে অনিশ্চিত। চীন বাংলাদেশে বিশাল বিনিয়োগ করেছে, রাশিয়ার ক্ষেত্রেও প্রশ্ন আছে। কিন্তু এখানে একটা টুইস্টও আছে। জাতিসংঘের ইতিহাসে অনেক সময় দেখা গেছে পরাশক্তিরা তাদের স্বার্থে পাল্টা হয়ে যায়। যে প্রার্থীকে আগে সমর্থন করেছে, পরে সেই প্রার্থীকেই বিরোধিতা করে। এটা কূটনৈতিক বাস্তবতা। তাই ইউনূসের ক্ষেত্রে চূড়ান্ত কিছু বলা এখনো সম্ভব না। এখানেই পুরো গল্পের মূল সুতোটা আছে। যদি ইউনূসকে মহাসচিব বানানো কোনো পরিকল্পনা থাকে, তাহলে খলিলুর রহমানের সভাপতি পদটি সেই পরিকল্পনার একটা অপরিহার্য অংশ। কারণ সভাপতি হিসেবে তিনি প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করবেন। তিনি কোনো প্রার্থীকে অগ্রাধিকার দেবেন, কোন প্রার্থীকে বাদ দেবেন, কোন প্রকারের আলোচনার সুযোগ সৃষ্টি করবেন, সব তার হাতে। কিন্তু একই সঙ্গে একটা বিপজ্জনক দিকও রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে খলিলুর রহমানের সভাপতি নির্বাচনকে যদি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হয়, তাহলে বিষয়টির গভীরতা বোঝা যাবে না। যদি খলিলুর রহমান একটি নির্দিষ্ট শক্তির ইশারায় কাজ করেন, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে সার্বভৌমত্বের চেয়ে পরাশক্তির অংশীদারিতেই বেশি পরিচিত হবে। পরবর্তী কয়েক মাস দেখার, খলিলুর রহমান কি সত্যি স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকতে পারেন, নাকি তিনিও হয়ে যাবেন সেই জঘন্য থিয়েটারের একজন আলোচিত অভিনেতা। সে চিত্রটা কতটা নির্ভুল তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। বাংলাদেশ এখন একটি কূটনৈতিক পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে, আর সেই পরীক্ষার উত্তর শুধু খলিলুর রহমান বা ইউনূস দেবেন না, উত্তর দেবে সেই সমীকরণগুলো যেগুলো ম্যানহাটনের সেই ভবনের ভেতরে আড়ালে চলছে। আপনি কি মনে করেন, জাতিসংঘের মহাসচিব পদটিকে সত্যিই স্বাধীন, নাকি শুরু থেকেই পরাশক্তির খেলনা? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।